নমস্কার, দেখছেন সিটিভিএন। ডক্টর প্লাস করোনা সতর্কতা নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। এবং শুরুতেই যে পরিসংখ্যান সামনে রেখে শুরু করব প্রতিদিনের মতো অনুষ্ঠানের মতো, সেই পরিসংখ্যান আমাদের আরও একবার আশঙ্কিত করে, আরও একবার আশঙ্কার জায়গা তৈরি করে। কি পরিসংখ্যান? দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায়ে বা এই পরিস্থিতি যদি গোটা দেশ জুড়ে আবার শুরু হয় তাহলে হাতের বাইরে পরিস্থিতি চলে যাবে। আমরা বঙ্গে দাঁড়িয়ে যে পরিস্থিতি দেখছি, পুজো গিয়েছে এবং পুজোর শুরুর আগে থেকে এবং শেষ পর্যন্ত আমরা একটা পরিসংখ্যান দেখলাম যে সমতলভাবে চলছে। 4000 ছুঁই 4000 এখন পর্যন্ত অতিক্রম করেনি। এবং সেই সংক্রমণের জায়গা থেকে একটা আশঙ্কা দেখা দেয় যে সামনে শীতকাল রয়েছে। বঙ্গবাসী, আমাদের দেশ এবং সার্বিক পরিস্থিতি, করোনার সার্বিক পরিস্থিতি কি থাকবে, এবং এরকমই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে যিনি রয়েছেন পরিচয় করে দিই, ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন, এমডি মেডিসিন। এবং যে পরিসংখ্যানগুলো দিয়ে শুরু করব, ডক্টরবাবু আপনাকে স্বাগত জানাই। ডাক্তারবাবু, যে পরিসংখ্যানগুলো উঠে আসছে, 24 ঘন্টায় দিল্লিতে আক্রান্ত 7745 জন এবং তৃতীয় ঢেউ শুরু হয়েছে দিল্লিতে। এবং আমরা দেশের যদি আক্রান্তের সংখ্যার দিকে, পরিসংখ্যানের দিকে নজর রাখি, তাহলে দেশে কমলো আক্রান্তের সংখ্যা, এটা আমরা বলতে পারি। দেশে একদিনে আক্রান্ত হয়েছেন 38,074 জন ব্যক্তি। 38,000। ডাক্তারবাবু, আপনার মনে আছে আমরা এই স্টুডিও থেকে অনুষ্ঠান করেছি প্রায় 84,000, 90,000 ছুঁই এরকম পরিসংখ্যান থেকে 34,000, 38,000 এই পরিসংখ্যান যথেষ্ট আমাদের স্বস্তি যোগায়। কিন্তু আরও একটা দিক, দিল্লিতে তৃতীয় সংক্রমণের ঢেউ শুরু হয়েছে। কি বলবেন, কিভাবে দেখছেন, আপনার অবজারভেশন কি? দেখুন, সংখ্যাটা কমছে, এটা একটা স্বস্তির খবর। তবে একই সাথে যে আজকে আমরা একটা জায়গায় সিদ্ধান্ত এখনো পর্যন্ত উপনীত হতে পারিনি যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রতিষেধক। কারণ সংখ্যাটা আজকে হয়তো কিছুটা কম, সংখ্যাটা কিন্তু আবার বাড়তে পারে। এটা কিন্তু শীতকাল আসছে, এই শীতকালে কিন্তু এই সংখ্যাটা যেটা অনেকেই দাবি করেছেন এটা বাড়তে পারে। তো এই শীতকালে নিয়ে আমাদের একটা চিন্তা আছে। আজকে হয়তো 38,000, কখনো 90,000 হচ্ছে, সেটা কমেছে। একটা যদি এটা ধারাবাহিকতা চলতে থাকে, একটা বুঝতে হবে আমরা কিছুদিন আগে শীর্ষবিন্দুতে পৌঁছে গেছিলাম। তো এই শীর্ষবিন্দুতে পৌঁছে যাওয়ার দরুন আজকে আমরা হয়তো এটা সংখ্যাটা কমছে। কিন্তু একটা কথা যেটা আমি গুরুত্ব দিয়ে বলবো, সেটা জোর দিয়ে বলবো, যে প্রত্যেকটা রাজ্যে আমাদেরকে কিন্তু একটা বিষয় ভাবতে হবে যে পরীক্ষার সংখ্যাটা যেন এক হয়, তাহলে কিন্তু চিত্রটা সামনে আসবে। দিল্লি দাবি করছে তৃতীয় তরঙ্গ এসছে, অন্য কোনো রাজ্য এখনো তরঙ্গের কথা বলেনি। পশ্চিমবঙ্গে কি হতে চলেছে আগামী দিন আমি জানি না, কিন্তু সংখ্যাটা বাড়বে, এটা একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। সেই কারণে এখনো পর্যন্ত স্বাস্থ্যের বিধান আর নিদান যা দেওয়া আছে, সেইগুলো থেকে আমরা বিচ্যুত হলে হবে না। আমরা কিন্তু আমাদের যেভাবে আমরা মেনে চলেছি সেটা চলবো। আর একটা জিনিস যেটা হচ্ছে, মানুষ আগ্রহ দেখাচ্ছেন যে আমরা পরীক্ষাগুলো করাচ্ছে, মানুষ এগিয়ে আসছে, সেটা কিন্তু একটা ইতিবাচক দিক আছে। এই জায়গা থেকে আমি বলবো, রোগটা যদি বলতে পারি, যদি পরিকাঠামো আবার বড় একটা বড়সড় পরিবর্তন না হয়, রোগটা কিন্তু একটা জায়গায় গিয়ে থামবে। তো মানে ভাইরাসের যে ধারটা কমে আসবে। এই ধারটা কমে আসলে কিন্তু আমরা নিশ্চয়ই বলতে পারবো নিয়ন্ত্রণের মধ্যে আনা একটা সম্ভব এই রোগটাকে। তো আগামী দিন আমাদের প্রতিষেধক আসবে, সেই প্রতিষেধক চটজলদির দরকার নেই, সময় নিয়ে একটা নিখুঁত প্রতিষেধক আসুক, সেইটা নিয়ে চলবো। তার মধ্যে নতুন আমরা যেসব গবেষণা করে নতুন তথ্যগুলো পাচ্ছি, সেইগুলো নিয়ে আরো কাজ করব। নিপুণভাবে কাজ করলে আরো কিছু বেরোবে, তার সাথে ওষুধও আসতে পারে। সেই ওষুধ এলে কিন্তু আমাদের পক্ষে একটু সুবিধা হবে। একদমই তাই। এই জায়গা থেকে একটু বলে রাখার চেষ্টা করব যে পরিসংখ্যান যা আসছে এবং আর মাত্র কয়েকটা ঘন্টা তারপর আমাদের রাজ্যে ট্রেন শুরু হতে চলেছে। লোকাল ট্রেন পথ চলা শুরু করবে নিউ নর্মালে। কিন্তু তার আগে পরিসংখ্যান, যাবতীয় তথ্য এবং গোটা দেশ জুড়ে যে যাবতীয় তথ্য উঠে আসছে,
যথেষ্ট শঙ্কার বিষয়বস্তু এখনও রয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন যে দেশে আক্রান্তের সংখ্যা কমতে পারে, কিন্তু আমরা দিল্লির ঘটনা, কেরলের ঘটনা বারে বারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা কিন্তু এখনো গুড বাই বলেনি। করোনা কিন্তু এখনো বিশ্বকে গুড বাই বলেনি। করোনা রয়েছে এবং সেখান থেকে বাড়তে পারে, বাড়ার একটা আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে আরও একটু এবং আজকের যে আলোচনা রয়েছে পুরোপুরি আমাদের বাংলা, আমাদের রাজ্য, আমাদের দেশ কোন পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে করোনার, এবং ভ্যাকসিন সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিক। অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা, ভ্যাকসিন কবে আসবে, এই বিষয়বস্তুগুলো সাধারণ মানুষের প্রশ্ন, টিভির ওপারে বসে থাকা দর্শকদের প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে সরাসরি আরও একবার যাওয়ার চেষ্টা করব। ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। ডক্টর বিশ্বাস, আর মাত্র কয়েকটা ঘন্টা তারপর আমাদের রাজ্যে শুরু হতে চলেছে ট্রেন চলাচল, লোকাল ট্রেন শুরু হবে। কিন্তু তার আগে আমরা দেখেছি জেলা, আমাদের সবথেকে চিন্তার ভাঁজ ছিল উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এই অঞ্চলটা। কিন্তু ট্রেন শুরু হওয়ার আগে থেকেই আমরা দেখেছি বাস বা নিউ নর্মাল একটা পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তে পরিসংখ্যান হুহু করে বেড়েছে। বাঁকুড়া, বীরভূম, হুগলি বিভিন্ন জায়গায় পরিসংখ্যান বেড়েছে। সেখান থেকে একটা আশঙ্কা দেখা দিচ্ছে, অনেকেই বলছেন লোকাল ট্রেন যখন শুরু হবে তখন আরও একটা ওয়েভ কি আসতে পারে? লোকাল ট্রেনের বিষয় দেখুন, আমি চিকিৎসক, আমি বুঝতে পারছি মানুষের একটা অসুবিধা হচ্ছে। ট্রেন যাত্রা করে তারা আজকে ব্যবসা করেন, কেউ অফিসে যেতে হয়, অনেক বিক্ষোভ কর্মসূচি কেউ কিছু কিছু জায়গায় দেখা গেছে। কিন্তু একটা কথা, এই লোকাল ট্রেনকে চালানোর জন্য যে পরিকল্পনা দরকার, সেটা কিন্তু একটা নিপুণভাবে পরিকল্পনা, সুপরিকল্পনা দরকার, সেটা নিখুঁত হতে হবে। তা না হলে এই লোকাল ট্রেন যদি চলাচল শুরু হয় তাহলে কিন্তু মানুষের অসুবিধা হবে। আমরা চিকিৎসক হিসেবে কোনো মানুষকে চাই না অসুস্থ হয়ে যেতে, আমি চাই না মানুষ মৃত্যু হোক, মানুষকে হাসপাতালে দৌড়তে হয় তো, আর তাদের বাড়ির চৌকাঠে এসে এই রোগটা উপস্থিত হয়। তো যখনই জনসমাগম হবে করোনা হতে পারে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে, নিঃসন্দেহে এটা বলা যায়। তো যত দিন যাচ্ছে তখন লোকাল ট্রেনটা হয়তো একটা সিদ্ধান্তে নিতে বাধ্য হচ্ছেন, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক। কিন্তু একটা অসুবিধা, এটা নিয়ে আমার দুশ্চিন্তা আছে, সেটা হচ্ছে এই জনসমাগম। 100 জনকে আপনি নির্ধারিত করলে 100 জন কি আসতে পারবেন? 100 জন কি উঠবেন? না ওটা গিয়ে 200 জন 300 জন হয়ে যাবে। কারণ মারামারি কাটাকাটি লেগে যায়, কে কত তাড়াতাড়ি ট্রেনে উঠবে, নির্দিষ্ট সময় তাকে পৌঁছতে হবে। এইটা কিন্তু বাস্তব। তো এই জায়গায় দেখলে লোকাল ট্রেনটা চালু করার হয়তো কিছুটা কিঞ্চিত বিরোধিতা আমি করব, কিন্তু আমি বুঝতে পারছি মানুষের অর্থনৈতিক আঘাত, মানুষের অর্থের কষ্টটা, তাদেরকে অর্থ উপার্জন করতে হবে। কিন্তু একই সাথে বলবো, যে মানুষটা হয়তো তাদের পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী, সে যদি অসুস্থ হয়ে যায়, সে যদি হাসপাতালে যায়, তার তো আর কোনো রোজগার থাকবে না, উল্টো তাকে রোজগার খরচ করতে হবে ওষুধের জন্য। তো সেইটা কি খুব, সেটা একটু বেমানান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মানুষকে সাবধান হতে হবে, মানুষকে আরো কিন্তু নিয়ন্ত্রণে নিজেদেরকে রাখতে হবে। তো কারণ রোগটাকে আমাদের আয়ত্তে আনতে চেষ্টা করছি, আয়ত্তে কিছুটা এসছে, সেটা একটা ভালো দিক। কিন্তু আবার যদি রোগটা ছড়িয়ে যেতে থাকে, তখন কিন্তু সেই হাসপাতালের যে অপ্রতুলতা দেখা গেছে, সেই সময় যে একটা দুরবস্থা দেখা গেছে, সেই দুরবস্থাটা যেন ফিরে না আসে। লোকাল ট্রেন চলুক ঠিক আছে, কিন্তু সেখানে শুদ্ধিকরণ প্রক্রিয়াটা সরকারকে দায়িত্ব নিতে হবে, সাথে নিতে হবে যে মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু ট্রেনের মধ্যে প্রবেশ করাতে হবে, তাহলেই কিন্তু আমরা সফলভাবে চালাতে পারবো। নয়তো কিন্তু এই যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু একটা বিপরীত ফল দেখা যাবে যদি আমরা রোগটাকে আনতে না পারি। সেই সমস্যাটা যাতে না হয়, সেটা কিন্তু সরকারকে দেখতে হবে। এই জায়গাটা নিয়ে চিকিৎসক শ্রেণী কিন্তু একটু ভীত এই বিষয়টা। এবং শুরু থেকে আমরা বারে বারে অনুষ্ঠান করেছি, আজ পর্যন্ত অনুষ্ঠান করছি, এবং আপনাদের টিভির ওপারে যারা বসে রয়েছেন আমাদের অগণিত দর্শক, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনাদের যেখানে বুঝতে অসুবিধা হবে, আজও আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। আমাদের ডাক্তারবাবুরা তৈরি, ডাক্তারবাবুরা বারে বারে আপনাদের সচেতন করতে চাইছেন, আপনাদের সাবধান করতে চাইছেন।
সেখান থেকে আপনাদের বারে বারে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আজও আপনারা ফোন করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন, এবং যেখানে জিজ্ঞাসা, যেখানে বোঝার অসুবিধা হচ্ছে, যা যা প্রশ্ন রয়েছে করতে পারেন। আজও আমরা এই স্টুডিওতে বসে বলতে পারি মাস্ক কিভাবে আপনি পরবেন, আজকের দিনে দাঁড়িয়েও বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু একটাই উদ্দেশ্য, আমাদের দর্শকগণ যারা রয়েছেন, অগণিত দর্শক বন্ধু যারা রয়েছেন, তারা যাতে সুরক্ষিত থাকে, সাবধানে থাকে, তাদের প্রাণ যাতে ঠিকঠাক থাকে, তাদের সংসার ঠিকঠাক থাকে, তাদের জীবন এবং জীবিকা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য এই অনুষ্ঠান এবং আপনাদের জন্য এই অনুষ্ঠান। এবং সেখান থেকে আরও একটা দিক উঠে আসছে, সামনে শীতকালে আমরা জানি যে একটু আমরা জল থেকে, স্নান করার থেকে একটু বিরত থাকি, কিন্তু করোনা আমাদের শিখিয়ে দিয়েছে বাড়ির বাইরে বের হলেই আমাদের আবার স্নান করতে হবে, স্যানিটাইজ করতে হবে। এই প্রসঙ্গগুলো বারবার আসছে, অনেকেই প্রশ্ন করছেন, বারে বারে আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি। আজও উত্তর খোঁজার চেষ্টা করব ডক্টর বিশ্বাসের থেকে। ডক্টর বিশ্বাস, একটা সাধারণ প্রশ্ন, আমারও প্রশ্ন, আপনারও প্রশ্ন, সার্বিক প্রশ্ন, যে আমরা যখন এই পরিস্থিতিতে করোনাকে সঙ্গে নিয়ে যখন আমরা বাড়ির বাইরে বের হচ্ছি জীবিকার টানে, তখন আমি যখন বাড়ি ফিরছি, তখন ফিরতে ফিরতে প্রায় রাত 8টা, 9টা, 10টা হয়ে যাচ্ছে, তখন কি আমি স্নান করব? অনেকেই প্রশ্ন করছেন। না, প্রশ্ন করুক। দেখুন, স্নান, আমি কয়েকটা বিষয়ে আপনাকে একটু বলি, কারণ আমি সিএন তো ভীষণভাবে ফলো করি, তো আমি দু একটা বিষয় বলে দিই। এই স্নান করা মানেই না করোনা চলে গেল, আবার স্নান পরিষ্কার নিজেকে রাখতে হবে, এটা আমাকে বুঝতে হবে। করোনাটা ঢুকছে কিভাবে? করোনা ঢুকছে হাত থেকে। এই যে হাত থেকে যদি নাকের মধ্যে আমরা হাত দিয়ে ফেলি, মুখে হাত দিয়ে ফেলি, তার মধ্যে যদি হাতের মধ্যে যদি ভাইরাসটা থাকে, সেইখানে এই ভাইরাসটা প্রবেশ করে যেতে পারে। সেই জায়গাটাতেই অসুবিধাটা। এই জায়গায় মুখ ভালো করে যদি আমরা হাতটা পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু এই করোনা ভাইরাস থাকবে না। আমরা জামা কাপড়টা ছেড়ে দিই, কারণ এই শীত আসছে, অনেক সময় ঠান্ডা, মানে অনেক সময় স্নান করতে গিয়ে আমাদের কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। মাথায় জল অনেকে দিয়ে ফেলে, সেটাও কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ তাপমাত্রার একটা তারতম্য তো দেখা যাচ্ছে। আপনি সকালে যা আমাদের তাপমাত্রা, রাতের দিকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা কমে আসছে। সেই তাপমাত্রার তারতম্য থাকার জন্য যদি আমরা বেশি স্নান করতে যাই, তো এই জায়গাতে কিন্তু একটা ক্ষতি হতে পারে, বা আমরা একটা সামান্য বিপদ ডেকে আনতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি গা হাত পা ভালো করে মুছুন, হাতটা ভালো করে ধোবেন। মাস্কটা যদি বাড়ির লোকের মধ্যে আছেন, তখন মাস্কটা হয়তো দরকার পড়ে না, তো এই মাস্কটা যদি আপনি সরিয়ে নিতে পারেন, তখন ঠিক আছে। আপনাকে একটাই করতে হবে, এমন যাতে আপনার কাশি সর্দি যদি না থাকে, তাহলে অসুবিধা নেই। তবুও আমি বলবো একটা দূরত্ব বজায় রেখে বাড়ির লোকের সাথেও এখন আলাপচারিতা করুন, কথা বলুন, থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে স্নানের ব্যাপারটা, এটা গেল। আরেকটা কথা সবসময় আমি দেখছি, এই প্রশ্নটা আসছে, অনেকগুলো সিএন এর প্রোগ্রাম আমি দেখলাম, অনেকে প্রশ্ন করেছেন, ঘ্রাণ শক্তি চলে যাওয়া মানেই কি কোভিড? একদম এই প্রসঙ্গ, ঠিক এই প্রসঙ্গে আমি আসার চেষ্টা করব, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ডাক্তারবাবু বলছি আমি। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছেন ডাক্তারবাবু, বলুন। শুনছেন না? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি সরাসরি কথা বলছেন লাইভ। আমি প্রথমে শুভ বিজয়ের প্রণাম জানাই আপনাকে, আর জানাই আমরা একটা সাংঘাতিক সে মোকাবিলার মধ্যে আছি। এই বিপদের মধ্যে আমি সবাইকে বলি, এবং আমিও এভাবে চলি, যাতে সবাই, এই যে লোকাল ট্রেনটা ছাড়বে, সবাইকে পুরো বডি ঢাকা করতে হবে, হাতে গ্লাভস, 2 হাতে গ্লাভস, স্যানিটাইজ করে নিবে, এবং যেখানে যে বসবে সেইটা পুরো স্যানিটাইজ করে নিতে হবে। বাথরুম, গাড়ি এবং লোক সীমাবদ্ধ করে বেঁধে দিতে হবে, যে এর বেশি যাতে না যায়। এবং সচেতন হতে, সবার আগে সচেতন হতে হবে যে এই যে যাতায়াত, সবার পক্ষে তো ডাক্তার
সম্ভব না রিজার্ভ গাড়ি করে যাওয়া আসা। সেই জন্যই লোকাল ট্রেনে সরকার ছাড়ছে ঠিকই, কিন্তু করোনা এটাতে বাড়ার সম্ভাবনা বেশি। সেই জন্য প্রত্যেককে আগে সচেতন হতে হবে। আর যারা যাচ্ছে রোজগারের জন্য, তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাহলে তো বাড়ির একজন রোজগার থাকবে, তাহলে তো সব অসুস্থ, তাহলে সবাই না খেয়ে থাকবে। সেই জন্য সরকারকে ভাবা উচিত ডাক্তারবাবু। একদমই তাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং সেই পরিকাঠামো, সেই ব্যবস্থা আদৌ তৈরি হয় কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু সবার আগে মানুষের প্রাণ, আমরা জানি সবার আগে মানুষের প্রাণ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যে আলোচনা করছিলাম শীতকালে, এবং শীতকালের প্রসঙ্গ আসতে আসতেই আসলো যে স্বাদ এবং ঘ্রাণ, ডক্টর বিশ্বাস আপনি বলছিলেন। হ্যাঁ দেখুন, এইখানে একটু স্পষ্ট করে বলা দরকার, অনেকের মধ্যে না কিছু কিছু বিভেদ সৃষ্টি হয়েছে, একটা ভুল বোঝানো বা ভুল বোঝার একটা সম্ভাবনা রয়েছে। এই ভাইরাসের একটা উপসর্গ হিসেবে চিহ্নিত হয়েছে ঘ্রাণ শক্তি চলে যাওয়া। তবে একটা কথা আবার আমি বলছি, সুনির্দিষ্ট উপায় নেই কিভাবে চিহ্নিত করব বা একেবারে জোর দিয়ে বলা যেটা করোনা হয়নি। ঘ্রাণ শক্তি চলে যাওয়া অনেক ভাইরাসের ক্ষেত্রে হয়, কিন্তু সেখানে সেই বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রে নাক দিয়ে জল পড়া বা নাকটা বন্ধ হয়ে যায়। কিন্তু করোনার ক্ষেত্রে দেখা গেছে সেই নাকটা বন্ধ বা নাক দিয়ে জল পড়ে না। কিন্তু আবার কিছু ক্ষেত্রে কিন্তু দেখা গেছে করোনার ক্ষেত্রেও এই নাক দিয়ে জল পড়া একটা বিষয়। তো সেই কারণে আজকে এই জায়গাটা এইটুকু বিভেদ করা যায়। কিন্তু সবশেষে একটাই কথা বলবো, পরীক্ষা ছাড়া করোনাকে কিন্তু চিহ্নিত করা যাবে না। সেই কারণে আপনারা নির্দ্বিধায় বা পরীক্ষাটা করিয়ে নেবেন। পরীক্ষা করলে নিশ্চিতভাবে বলা যাবে আপনার করোনা হয়েছে কিনা। 2 নম্বর, এই করোনা যদি তাড়াতাড়ি দ্রুত যদি ধরা পড়ে, চিকিৎসা এখন যা আছে একটা তো জিনিস বোঝা যাচ্ছে, স্টেরয়েড দেওয়া, তার সাথে হচ্ছে আর সাথে সাথে প্যারাসিটামল বা অ্যান্টি অ্যালার্জিক বা একটা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল, এইগুলো যদি তাড়াতাড়ি পড়ে তাহলে কিন্তু হাসপাতালমুখী হতে হচ্ছে না, বাড়িতেই চিকিৎসা হচ্ছে। আমার 100 জনের বেশি রোগী কিন্তু বাড়িতেই চিকিৎসাধীন আছেন বা অনেকে ভালো হয়ে গেছেন। তো এই সুস্থতার হারও যেরকম বেড়েছে, তাহলে একটাই কিন্তু বার্তা যে আপনারা কিন্তু রোগটা চেপে রাখবেন না, সামনে আনুন চিকিৎসকের, পরীক্ষাটা করান যদি চিকিৎসক বলে থাকে। সেইখানে কিন্তু কোনো আলোচনার জায়গা নেই, ওইখানে কোনো বিতর্কের জায়গা নেই। আপনাকে পরীক্ষাটাতে যদি তাড়াতাড়ি ধরা পড়ে, ওষুধ যদি পড়ে, তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিতভাবে বলতে পারি ঠিক হয়ে যাবেন। সামান্য একটা শতাংশ কে হাসপাতালে যেতে হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ বাড়িতেই চিকিৎসাধীন থাকছেন, চিকিৎসা পাচ্ছেন, সঠিক চিকিৎসা পাওয়ার পর কিন্তু সেরে উঠছেন। একদমই তাই। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আচ্ছা, আমি বলতে চাইছি স্যার, মানে কারোর যদি টেস্ট চলে যায় বা তার টেস্ট না থাকে বা অন্যান্য ওই টেস্ট, বেসিক্যালি টেস্টের কথা বলছি, টেস্ট নেই বা নাকের গন্ধটাও ঠিকঠাক ইয়ে হচ্ছে না, তার মানে কি ওকে একটু পজিটিভ দিকে টেস্ট করাতে হবে? হ্যালো। হ্যাঁ শুনলাম, ডক্টর বিশ্বাস কিছু প্রশ্ন করবেন? দিচ্ছি না, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি বললাম না, এই ঘ্রাণ শক্তি নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, এবং প্রশ্নটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া উচিত যাতে মানুষ বুঝতে পারেন। এটা ঘ্রাণ শক্তি চলে যাওয়া মানে করোনা নয়, পরিষ্কার কথা বলছি। অন্যান্য ভাইরাসেও ঘ্রাণ শক্তি চলে যেতে পারে, অন্যান্য কারণেও ঘ্রাণ শক্তি চলে যেতে পারে। তবে হ্যাঁ, তার সাথে আপনার জ্বর থাকলে বা ঘ্রাণ শক্তি যদি চলে যাচ্ছে, তখন দেখছেন সর্দি কাশি নেই বা নাক দিয়ে জল পড়ছেন, আপনি চিকিৎসকের সাথে একটু আলোচনা, চিকিৎসক যদি বলেন যে করোনার পরীক্ষা আপনার দরকার, তাহলে কিন্তু করোনা পরীক্ষাটা করিয়ে নির্দ্বিধায় করিয়ে নিন। সেই ক্ষেত্রে আমি এই দিকেই জোর দেবো। তো সেই ক্ষেত্রে আপনার ঘ্রাণ শক্তি চলে গেল আর বললেন আমার করোনা হয়ে গেছে আজকে, তা কিন্তু আবার একই সাথে আমি যে একেবারে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে বলবো না যে আমার করোনা হলো।
করোনা হতে পারে, কারণ উপসর্গবিহীন মানুষও প্রচুর আছে। আপনি কারোর থেকে এই রোগটা হয়তো পেয়েছেন, কেউ হয়তো আপনাকে এটা দিয়েছে, কিন্তু একই সাথে আপনিও উপসর্গবিহীন থাকতে পারেন। তো এই উপসর্গবিহীন যদি থাকে, আপনার কাজ পরীক্ষাটা করে নেওয়া, কারণ যাতে আপনি অন্যান্যদের কাছে। ডক্টর বিশ্বাস, এখানে একটু বলে রাখার চেষ্টা করব, কারণ পরিসংখ্যান আমাদের বারে বারে যে তথ্য তুলে ধরে তা কিন্তু অবাক করে। আমরা এখান থেকে আপনারা এবং পুরো ডাক্তার মহল যারা চিকিৎসকরা রয়েছেন তারা বারে বারে বলছেন আপনারা টেস্ট করান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলার বিভিন্ন প্রান্তের ছবিটা ঠিক উল্টো। অনেকেই টেস্ট করাতে অনীহা, মাস্ক পরতে অনীহা। এবং আমরা জানি যে অন্যান্য বছরে যখন করোনা ছিল না, গত বছর, তার আগের বছর কি ছিল, যে শীতকালের আগে আমাদের একটু জ্বর সর্দি হতো, ঠান্ডা লাগতো। অনেকে এখানেই ভুল করছেন, যে অনেকে ভাবছেন হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে আমাদের জ্বর সর্দি হচ্ছে বা আমাদের সর্দি কাশি হচ্ছে। এখানটা কতটা, এই দিকটা কতটা আশঙ্কার একটা জায়গা থাকছে? এই ঠান্ডার সময় যখনই ঋতু পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ভাইরাস কিন্তু মানুষকে আক্রান্ত করে। আমি আরেকটা জিনিস একটু গুছিয়ে বলে দিই, একবার আমি হাঁচলাম, একবার আমি কাশলাম, তার মানে না আমার শরীরে ভাইরাস প্রবেশ করেছে বা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে। এটা কিন্তু বুঝতে হবে। শরীর, আবার বলছি, যখন আবহাওয়ার মধ্যে একটা প্রকৃতির মধ্যে যখনই একটু ঋতু পরিবর্তনের সময়, যখন একটু তাপমাত্রা তারতম্য হয়, শরীর কিন্তু একটা প্রতিক্রিয়া জানায়। এই প্রতিক্রিয়াটা হচ্ছে কখনো সর্দি কখনো কাশির মধ্যে। এইবার একটা কথা, এই যে সর্দি কাশিটা হলো, তার মধ্যে একটা স্থানীয়ভাবে প্রদাহ তৈরি হয় গলায় অথবা নাকে। এই যে নাকে আর গলায় যে প্রদাহটা তৈরি হচ্ছে, একটা আবহাওয়া সৃষ্টি করে, সেইখানে ভাইরাস কিন্তু আকৃষ্ট হয়। কারণ পরিবেশে অনেক ধরনের ভাইরাস আছে, পাওয়া যায়, সেই ভাইরাসগুলো কিন্তু প্রবেশ করে। আমরা করোনার ক্ষেত্রে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছি, বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই ক্ষেত্রে এই ভাইরাস তখন প্রবেশ করে ওই জায়গাগুলো পৌঁছে গিয়ে বংশবৃদ্ধি করতে পারে, কারণ লালা ছাড়া, একটা মাধ্যম ছাড়া ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। তো তারপর যদি মানুষের জ্বর আসে, সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলবো ভাইরাল ফিভার। আর এইবার যদি কয়েকদিনের মধ্যে আমরা দেখি এই কপের রংটা একটু হলদে হয়ে গেল, তাহলে বুঝবো ব্যাকটেরিয়ার প্রবেশ হয়েছে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে একজন মানুষ, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। এই জায়গাগুলো এখন এই শীতের সময়, সেটা করোনা ভাইরাস, অন্যান্য করোনা ভাইরাস হতে পারে, কোভিড-19 হচ্ছে একটা টাইপ, তার সাথে আজকে রাইনো ভাইরাস বলুন, অ্যাডিনো ভাইরাস বলুন, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলুন, এই সময়টা আরেকটা বিপজ্জনক ভাইরাস হচ্ছে ফ্লু ভাইরাস, যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং সোয়াইন ফ্লু হচ্ছে একটা, এদের মধ্যে একটা টাইপ। তো এই জায়গাগুলো এই সময় হতে পারে। সেই ক্ষেত্রে যাদের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই বিপদটা আসতে পারে। সেই ক্ষেত্রে এই সময় সাবধানতার যে বাণীগুলো দেওয়া থাকে, আমরা আজকাল নির্দ্বিধায় মাস্ক পরছি, হাত পরিচ্ছন্ন রাখছি, পরিবেশটাকেও পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করছি, আশেপাশে জায়গাগুলোকে। সেই কারণে এই সময় হয়তো রোগটার বিষয়ে আমরা একটু সব রোগকেই গুরুত্ব দিয়ে দেখব, কোভিড-19 তো আছেই, সেটাও যেরকম গুরুত্ব দিয়ে দেখবো, তার সাথে অন্যান্য রোগগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের যে সাবধানতার বাণীগুলো আমরা সবসময় দিয়ে আসি, সেইগুলো চলবে। আরেকটা কথা, ঠান্ডার সময় যারা সকালবেলা প্রাতঃভ্রমণ করতে বেরোচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু বিরত থাকুন, ঠান্ডাটা চলে যেতে দিন, তারপরে একদম ঠিক। এখানেই আমি আলোচনায় আসবো, এই দিকটায় আলোচনায় আসবো। খুব গুরুত্বপূর্ণ একটা দিক আপনি তুলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন, অবশ্যই আলোচনা আসবো। কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সুমিত বিশ্বাস কৃষ্ণনগর। বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি ফোনে টিভিতে বলছি, টিভিতে। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। সুমিত বিশ্বাস কৃষ্ণনগর। আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন আমি একবার একটু করেছি, সেটা উত্তর পাইনি এখন একটা কাছ থেকে। ও আপনি কি বলতে চাইছেন একটু বলবেন? আমি তো বললাম প্রশ্নটা, কিন্তু টিভিতে তো দেখতে পাচ্ছি না প্রশ্নের উত্তর দিচ্ছেন না তো। আপনি আপনার বাড়ির টিভিতে আপনার কথা শুনতে পারবেন না, এটা টেকনিক্যাল একটা প্রবলেম রয়েছে, এটা বোঝার চেষ্টা করুন। আপনি যখন সরাসরি ফোন করছেন সেই কথা আপনি শুনতে পারবেন না আপনার টিভিতে, তারপরে শুনতে পারবেন। ও আপনি ফোনে আছেন, সরাসরি লাইভে কথা বলছেন। আপনি প্রশ্নটা বলুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো বুঝতে হবে, একটা টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। যখন আপনি ফোন করছেন লাইভ অনুষ্ঠানে, সেই সময় আপনি আপনার বাড়ির টিভিতে আপনার কণ্ঠস্বর শুনতে পারবেন না। আপনাকে কথা বলা শেষ হয়ে গেলে আপনার যে টিভি রয়েছে তা সাউন্ড দিয়ে আপনি তখন শুনতে পারবেন। এই জিনিসটা বুঝতে হবে যারা ফোন করছেন এতদিন ধরে, এবং আমরা জানি অনেকেই জানেন, এবং কিছু কিছু ফোন আসে, এবং এই দিক থেকে আমরা বলতে চাই যারা ফোন করছেন বাড়িতে টিভিটা মিউট করুন, তারপর ফোন করুন। ফোন হয়ে গেলে আপনি বাড়ির টিভিটা অন করুন, করে শুনুন। আমরা যে আলোচনায় ছিলাম, একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি তুলেছেন ডক্টর বিশ্বাস। যারা প্রাতঃভ্রমণে যাচ্ছেন, সকালে বের হচ্ছেন, শীত অনুভূত হচ্ছে, ইতিমধ্যে শীত পড়েছে আমরা বলতে পারি, সেই দিকটা আপনি বলছিলেন ডক্টর বিশ্বাস। এই শীতের সময় বয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু একটু অতিরিক্ত সাবধানতা নিতে হবে। মুখটা তো এখন মাস্ক তো আমরা নিয়ে মুখটা ঢাকছি, তবে মাস্কটা যেন পরিষ্কার নাক আর মুখটা ঢাকে। আমি অনেকের মধ্যে মাস্কটা কিন্তু নিচে আসতে দেখছি, সেইটা কিন্তু কাম্য নয়। এইবার কানটাও ঢাকুন। আমাদের শরীরে অনেকটা মানে গরম বেরিয়ে যায় কান থেকে। কানটা যদি ঢাকা থাকে তাহলে কিন্তু শরীরের মধ্যে যে গরম ভাবটা আপনি অনুভব করবেন, ঠান্ডাটা লেগে যাবে না। তো এই জায়গাগুলো একটু ভেবে চিন্তে আপনি করুন, তাহলে আমার মনে হয় আপনি উপকৃত হবেন। তার সাথে অনেক সময় শীতের সময় আমরা একটু একত্রিত হয়ে যাই, দেখবেন এটা বাস্তব। আমরা রাস্তায় কম বেরোই। আপনি 8টার পরে, গরম গ্রীষ্মকালে যা মানুষ দেখবেন, শীতের সময় 8টার পরে মানুষ কিন্তু কম দেখবেন। এই যে একজোট হয়ে যাচ্ছি, সেইটা এই সময় হয়তো একটু বিপদের কারণ হতে পারে। তো সেই জায়গাতেই একটু সাবধানে থাকা, তো সাবধানে থাকলে আমার মনে হয় ভালো থাকবে। একদমই তাই ডক্টর বিশ্বাস। আরও একটা প্রসঙ্গ রয়েছে, শীত মানে আমরা জানি দূষণ। আমরা ইতিমধ্যেই দিল্লির খবর করতে শুরু করে দিয়েছি, কারণ দিল্লিতে আমাদের খবর করতে হয় কালী পুজোর আগে থেকেই। দূষণ বাড়ছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, দৃশ্যমানতা কমছে। এই দূষণের দিকটায় আমি অবশ্যই আলোচনায় থাকার চেষ্টা করব, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি হালিশহর থেকে বলছি। হ্যাঁ বলুন। চৈতালি দাস বলুন। বলছি স্যার, আমার সকালবেলা না প্রতিদিন সকালবেলা একটু ঠান্ডা লাগলেই খুব হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে। এটা কি কোনো ভয়ের ব্যাপার আছে? একটু বেলা হলে বা ঠিক হয়ে যায়, আর কিছু হয় না। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই। শুনতে থাকুন ডক্টর বিশ্বাস। হ্যাঁ, খুব বাস্তব প্রশ্ন করেছেন। এটা শুধু উনি না, কয়েক লক্ষ মানুষ, হয়তো বলবো কয়েক কোটি মানুষ এই সমস্যায় পড়েন। এটাকে আমরা অনেক সময় বলবো এই ঋতু পরিবর্তনের সময় এটা হয়। এটা ওনার ক্ষেত্রে দুটো সম্ভাবনা। একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। সকালবেলা ঘরের মধ্যে কিন্তু অনেক রকম ধুলো থাকে, এই ধুলো কখনো এসে আপনি বিছানাটা ঝাড়ছেন, এই ধুলো প্রবেশ করছে, তখন অ্যালার্জির একটা তৈরি হচ্ছে। আবার অনেক সময় ঋতু পরিবর্তনের সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে পেরিনিয়াল রাইনাইটিস। তো এই সময়গুলো একটু সাবধানে, নাকে সিম্পল কখনো অ্যালার্জির ওষুধ দেওয়া যায়, ওষুধের থেকেও আজকাল নেজাল স্প্রে এসে গেছে। এই স্প্রেগুলো যদি উনি দিতে পারে খুবই ভালো থাকবে। তবে এইটুকু বলতে পারি, ওরা সমস্যা থেকে ওরা কোভিড-19 খুবই সাবধানে থাকুন, ভালো থাকুন। একদমই তাই ডক্টর বিশ্বাস। এবার দূষণের প্রসঙ্গে আসবো, কারণ আমরা জানি শীতকাল মানেই দূষণ, এবং দূষণ যেহেতু শ্বাসকষ্টের সঙ্গে একটা জড়িত প্রসঙ্গটা, সেই কারণে করোনা একটা শ্বাসকষ্টের ব্যাপার রয়েছে। এই দিকটা আপনি কিভাবে দেখছেন? আপনার অবজারভেশন কি বলছে? দেখুন, দূষণের বিষয়টা তো আজকের নয়। পরিবেশবিদ বলুন, চিকিৎসক বলুন, এই বিষয়টা কিন্তু উত্থাপন করেছেন এই বিষয়টা বহুদিন ধরে, এবং সাবধানতার বাণী এরা কিন্তু অনেক দিন ধরে সবাই বলছে যে দূষণ হলে যে পদার্থগুলো তৈরি হয়, সেই পদার্থগুলো প্রবেশ করে আমাদের ফুসফুসে, এবং ফুসফুসের মধ্যে একটা প্রদাহ তৈরি হয়,
যেটা একদম সরাসরি ফুসফুসকে আঘাত করে এবং সেটা থেকে যায়, এবং সেটা কিন্তু ফুসফুসকে মানে বদলে দেওয়া যায় না, মানে ফুসফুসকে পরিবর্তন করে খারাপের দিকে। তো সেই ক্ষেত্রে দূষণ তো সারা বিশ্বের একটা সমস্যা, আর ভারতবর্ষ একটা বড় সমস্যা। এই যখন লকডাউনটা চলছিল তখন দূষণের মাত্রা খুবই কমে এসেছিল, কারণ গাড়ি, ট্রেন, বাস বা কারখানা থেকে কোনো দূষিত বায়ু তৈরি হয়নি। কিন্তু যত দিন গেল, যখনই তালাটা খোলা হলো, গাড়ির সংখ্যা বাড়লো, বাসের সংখ্যা বাড়লো, কারখানা খুলেছে, সেই ক্ষেত্রে দূষণের মাত্রাটা বাড়তে পারে। আর এই দূষণের মাত্রা বাড়লে আক্রান্ত হয় কারা? যাদের মধ্যে অ্যালার্জি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই অ্যালার্জি যখন হয় তখন কিন্তু মুশকিলটা হচ্ছে সর্দি কাশি নিয়ে তো ভোগেই, কিছু ক্ষেত্রে অ্যাজমার হাঁপানির সমস্যা দেখা যায়। আর যাদের হাঁপানি রোগ আগে থেকেই আছে তাদের সমস্যাটা কিন্তু আরো বাড়ে। এবং শুধু হাঁপানি বললে ভুল হবে, এই দূষণের ওপর কিন্তু একটা হৃদযন্ত্রের ওপরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে। সেই জায়গাগুলো দেখতে গেলে এটা তো আমি আপনি পারবো না, আমি আপনি আওয়াজ তুলতে পারবো, আমরা সবুজায়নের প্রয়াসের কথা হয়তো বলতে পারবো, উল্লেখ করতে পারবো, কিন্তু এইখানে প্রশাসনের একটা বড় দায় আছে। তারা দায়বদ্ধ যে সমাজকে সবুজটা ফিরিয়ে দিতে। যত সবুজ বাড়বে তত কিন্তু দূষণের মাত্রা কমতে পারে। কিন্তু এই সবুজায়ন প্রয়াসের জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি কংক্রিটের জঙ্গল উঠছে। সেই কংক্রিটের জঙ্গল যত বাড়বে, যত গাড়ি বাড়বে, যত কারখানা বাড়বে, ততই কিন্তু সুনির্দিষ্ট জায়গায় পরিকল্পনা মাফিক যদি কোনো কারখানা তৈরি না হয় তাহলে তো সারা জায়গায় দূষণ বাড়াবে। তো এই দূষণ কিন্তু খালি যে বায়ু দূষণ তা নয়। আজকে আমাদের কালী পুজো হয়, আমরা সেখানে বাজি পোটাই, যদিও কোর্ট, মহামান্য আদালত অনেক জায়গায় এগিয়ে বলেছে গ্রিন বেঞ্চ যে আওয়াজ কমাতে হবে, কিন্তু সেটা কিন্তু কলকাতায় হয়তো কমলেও কিছু বাংলার আশেপাশে কিন্তু আওয়াজের পরিমাণটা কিন্তু বেশ বেশি মাত্রায় হয়। এই মাইক চালানো আমাদের কানের ওপর, আমি কোনো ধর্মকে আঘাত করছি না, কিন্তু এটা ঘটনা যে আজকে যেভাবে মাইক চলে, আজকে যেভাবে কালী পুজোর সময় আমরা বাজি ফাটাই, সেই ক্ষেত্রে আতশবাজি ব্যবহারে আমাদের কানের ওপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা কিন্তু যে কথাটা আস্তে শোনা যায় সেটা আমরা শুনতে পাচ্ছি না, আমরা কাউকে বলছি জোরে কথা বল, তখন আমরা শুনতে পাচ্ছি, শ্রবণ শক্তিটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আজকে আপনি বিদেশে কোনো জায়গায় গাড়িতে হর্ন দেওয়া হয়, এই জায়গায় আমরা আলোচনায় আসার চেষ্টা করব। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি তুলে ধরছেন। তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর সরকি সমাজ থেকে বলছি। বলুন। ব্যাপারটা হচ্ছে আমার একজন বৌমা, তার মানে প্রেগন্যান্সি পিরিয়ড এটা 6 মাস চলছে। বর্তমান মাঝে মধ্যে এত কফ কাশি হচ্ছে, কফ জাম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তার মানে এই পিরিয়ডে মানে 2 মাস আগে একবার হয়েছিল, তারপর আবার পুনরায় এই 3 দিন হলো হয়েছে। বর্তমান তাকে হসপিটালাইজ করেছি, এখন চিকিৎসা চলছে। এই প্রেগন্যান্সি অবস্থায় যদি বারবার ওইটা হয় তাহলে কি করা যাবে? একদম। ডক্টর বিশ্বাস কিছু জানবেন? না, কিছু না। প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক, আপনি শুনতে থাকুন। প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো দেখা যায়, তা নিয়ে খুব চিন্তার কারণ কিছু নেই আপনার। তবে হ্যাঁ, আপনি কিন্তু অতি অবশ্যই বৌমার একটা কোভিড টেস্টের কথা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করবেন। অ্যালার্জি হতে পারে, তবে প্রেগন্যান্সির সময় একটা অসুবিধা কি, আপনি সব অ্যান্টিবায়োটিক বা সব ওষুধ দিতে পারবেন না, কারণ সেটা মানে আজকে ফিটাসেরও সেটা কিন্তু একটা অসুবিধা হতে পারে। তো এই জায়গাতে ডাক্তারবাবুদের এখানে একটা বিশাল একটা ইম্পর্টেন্ট রোল বলবো, একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে চিন্তা ভাবনা করে ওষুধগুলো প্রয়োগ করা। তো এটাতে খুব একটা বিশেষ অসুবিধার কিছু নেই, আপনার বৌমা ঠিক হয়ে যাবে, ওষুধগুলো যেন ঠিক মতো চলে। একদমই তাই। এবং যে প্রসঙ্গে আপনি ছিলেন, যে প্রসঙ্গে আপনি কথা বলছিলেন, সেই জায়গাটায় আরও একবার যাওয়ার চেষ্টা করব, কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য জুড়ে কালী পুজো আসন্ন
এবং জেলার বিভিন্ন প্রান্তে বারে বারে প্রতিদিন খবর উঠে আসছে শব্দবাজি এবং আতশবাজি বাজেয়াপ্ত করছে পুলিশ। সেই জায়গা থেকে আরও একটা দিক বলে রাখার চেষ্টা করব যে প্রচুর জায়গা থেকে শব্দবাজি আতশবাজি উদ্ধার হবে কেন? কালী পুজোর আগে আমরা যখন করোনা পরিস্থিতি দিয়ে যাচ্ছি তখনই তো প্রশাসনের একটা গাইডলাইন্স জরুরি ছিল, কারণ ইতিমধ্যে আমরা যারা বাজি বানাচ্ছেন তাদের সঙ্গেও তো আমাদের কথা হয় এবং কথা বলতে হয়। কথা বলে যেটুকু জানা যাচ্ছে তাঁরা বলছেন যদি এই রায় এই দিকটা আগে প্রশাসন বিচার বিশ্লেষণ করতেন, জানাতেন, তাহলে বাজিটাই তৈরি হতো না। পুলিশের চারিদিকে পুলিশের যে বাজেয়াপ্ত চলছে, হানা চলছে, এই দিকটাই উঠে আসতো না। ডক্টর বিশ্বাস, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে, ডাক্তার হিসাবে কিভাবে দেখছেন, আপনার অবজারভেশন? দেখুন, প্রশাসন এই বাজির বিষয় আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি আজকে যদি বিদেশে যান, বিদেশের গাড়িতে কিন্তু আপনি হর্ন বাজানোটা কিন্তু একেবারে বিপদকালীন ব্যবস্থা নেওয়া। মানে আপনি যদি হর্ন অযথা বাজিয়ে দেন আপনার কিন্তু জরিমানা হতে পারে। আজকে বিদেশ কিন্তু এটা বুঝতে পেরেছে যে আজকে এরকম জায়গায় হতে পারে। আপনি আজকে কিন্তু শব্দ দূষণ প্রথম কে করছে? যারা সবচেয়ে আছে গরিব মানুষ, যারা পার্লামেন্টে বসে আছে 25 পয়সার চা খাচ্ছেন, তারা যখন আজকে গলার স্বরে গলার জোরে তারা যখন বিভিন্ন জায়গায় মাইকে যখন আহ্বান জানান যে আমাদের সমর্থন করুন, রাস্তায় নেমে পড়ুন, আমরা বললে অনশন শুরু করে দিই, এই যে আহ্বানটা জানাচ্ছেন না, যে গলার একটা তারস্বরে, সেটাও কিন্তু একটা শব্দ দূষণ। কিন্তু আজকে নেতা মানেই তো মানুষের একটা মানে আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছার যোগফল, মানুষের স্বাস্থ্যের নিরিখে কিন্তু এটা অত্যন্ত বিপদের জায়গায় ঠেলে দিচ্ছে। আপনার যখনই আওয়াজটা একটা মাত্রার বেশি হচ্ছে, আপনার শ্রবণ শক্তি কমে যাচ্ছে। আপনার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার হৃদযন্ত্রের ওপর কিন্তু একটা আঘাত করছে। আজকে এই জায়গায় থাকলে আমার বক্তব্য প্রশাসনকে কড়া হতে হবে, আলগা দিলে হবে না। কোথায় কাছি আমি বাজি পোড়াচ্ছি, বাজি ফাটাচ্ছি, আওয়াজ যত আওয়াজ তত আমার গর্ব যে আমি একটা বড় ভালো চকলেট বোম ফেললাম রাস্তার মধ্যে, বিশাল আওয়াজ হয়ে গেল। এইটা যে আমাদের কিন্তু ভেতরে যে আমাদের এই জায়গা থেকে আমাদের উত্তরণ করতে হবে না। আওয়াজ ছাড়া আমরা কিন্তু আনন্দে অনেকভাবে মাতা যায়, কিন্তু আজকে জোরে আওয়াজ করে পাশের বাড়িতে অসুবিধা করে এর থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারি। এই জায়গায় এই শিক্ষা ব্যবস্থার কিন্তু উত্তরণটা দরকার, অন্তরের শিক্ষার উত্তরণ দরকার। তাহলে তো বিদেশ আমাদের কাছ থেকে শিখতো। আজকে আমেরিকা তাহলে প্রত্যেকটা গলিতে বোমা ফাটানো হতো, হচ্ছে না। ইংল্যান্ডে হচ্ছে না। আমি ইংল্যান্ড আমেরিকাকে আরো ভালো বলছি না আমাদের ভারতবর্ষ থেকে, কিছু জায়গায় তারা আরো খারাপ, কিন্তু কিছু জায়গায় স্বাস্থ্যের নিরিখে কিন্তু কিছু বিষয় তারা অনেক জোর দিয়েছে, যেটা আমরা কিন্তু অকৃতকার্য হয়েছি। সময়টা কিন্তু বদলাচ্ছে, মানুষের কথা কিন্তু এবার ভাবা দরকার। প্রত্যেকটা মানুষের শরীর যাতে ঠিক থাকে, তাদের শ্রবণ শক্তির ওপর আঘাত না পড়ে, তাদের হৃদযন্ত্রের ওপর আঘাত না পড়ে, তার জন্য আওয়াজের যে সীমা সেটা আরো নামানো উচিত। প্রত্যেক কথায় যদি আদালতকে আসতে হয় তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমাদের অন্তরের শিক্ষা কিন্তু শেখাবে আমাদেরকে কিভাবে ভালো থাকতে হয়। একদম। এবং আরও একটা প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা জানি বছরের অন্য বছর এই সময়ে যে রোগ এবং যে সমস্যা আমাদের বারে বারে বিদ্ধ করে তা হলো ডেঙ্গি। সেই ডেঙ্গির সঙ্গে করোনা কি মিশে যাচ্ছে বা ডেঙ্গি কি আদৌ হচ্ছে না? বিভিন্ন জায়গায় ডেঙ্গি পরিসংখ্যান উঠে আসছে, ডেঙ্গি হচ্ছে, কিন্তু ডেঙ্গি অনেক কম। সেটা কি করোনা সঙ্গে গুলিয়ে ফেলছেন সাধারণ মানুষ? এই দিকটা আমি একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব ডক্টর বিশ্বাসের থেকে। না, ডেঙ্গিও হচ্ছে, করোনাও হচ্ছে, দুটো অনেক সময় একসাথেও হচ্ছে, ডেঙ্গি হচ্ছে। তবে হ্যাঁ, যেভাবে আজকে 2 বছর আগে ডেঙ্গি আঘাত করেছিল বা আক্রান্ত হয়েছিলেন অনেক মানুষ, তা এবার হচ্ছে না। কারণ এরপরও বড় কারণ কিন্তু মানুষ নিজেই। তারা আজকে বাড়ির পরিচ্ছন্নতাটা বজায় রেখেছেন, কোনো জায়গায় জল জমতে দেননি। সেই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গি বা ম্যালেরিয়া প্রকোপ থাকলেও সেইভাবে।
তবে ডেঙ্গি আর কোভিড একসাথে হয়নি তা নয়, হচ্ছে। তাতে কিন্তু চিকিৎসা করাটা একটু দুঃসাধ্য কাজ হয়ে যাচ্ছে। করোনার ক্ষেত্রে স্টেরয়েড দরকার, ডেঙ্গির ক্ষেত্রে স্টেরয়েড দিতে পারবো না। তো আমরা কিন্তু একটা উভয় সংকটে পড়ে যাচ্ছি। তখন তাকে কিভাবে আমরা চিকিৎসা করব সে নিয়ে একটা বিভ্রাট হচ্ছে, কিন্তু এর মধ্যে থেকে মানুষ বেঁচে আসছে, এটা নিয়েও সন্দেহ নেই। আবার একটা থিওরিটিক্যাল, এটা একদম কিন্তু বলতে পারেন তাত্ত্বিক দিক, যে আজকে করোনা অনেক ক্লট ফর্ম করে, সেখানে প্লেটলেট আসে এবং কিছু অ্যান্টিবডি আসে। এটা পরে আমি আসছি বা সময় পেলে আমি আলোচনা করব। এই অ্যান্টিবডিগুলোর ক্ষেত্রে বা প্লেটলেটের ক্ষেত্রে আবার ডেঙ্গু ভাইরাস এই প্লেটলেটগুলোকে কিন্তু আঘাত করে কমিয়ে দিচ্ছে। তো সেইখানে প্লেটলেট গিয়ে সেভাবে ধমনীতে জমতে পারছে না। কিন্তু এটা তাত্ত্বিক দিক একদম। এর যে বড় প্রমাণিত হচ্ছে যে ডেঙ্গি আর কোভিড একসাথে হলে কিছুটা ভালো হবে তা নয়। ডেঙ্গি আর কোভিড হলে চিকিৎসা করাটা কিন্তু খুব দুঃসাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু এরম মানুষও আছেন যারা ডেঙ্গি কোভিড দুটো হওয়া সত্ত্বেও তারা ভালোভাবে ফিরে এসেছেন, সেরে উঠেছেন, ভালো আছেন। কিন্তু এটা হচ্ছে, এটাকে আমরা মানে উপেক্ষা করতে পারি না। মশার উপদ্রব থেকে আমাদের কিন্তু মুক্ত হতে হবে। এইখানে আমরা প্রমাণিত মশা থাকলে কিন্তু ম্যালেরিয়া বা ডেঙ্গি হচ্ছে বা চিকেনগুনিয়া হচ্ছে। এই তিনটে জায়গা থেকে যদি আমরা সরিয়ে দিতে পারি তখন কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কিন্তু রোগটাকে কমিয়ে আনতে পারবো। ডক্টর বিশ্বাস, আরও একটা যে প্রসঙ্গে আসার চেষ্টা করব, স্কুল খুলতে চলেছে এবং স্কুল খোলার পর বা কলেজ বিশ্ববিদ্যালয় খোলার পর কি কি আশঙ্কা আপনি একজন ডাক্তার হিসাবে দেখছেন? কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি লোকাল ট্রেন শুরু হচ্ছে, নিউ নর্মাল শুরু হয়েছে, কিন্তু আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, ক্রমশ ঊর্ধ্বমুখী। আপনি ডাক্তার হিসাবে এই রাজ্যের যা চালচিত্র দেখছেন সেখান থেকে আপনার কি মনে হয়? দেখুন, সব থেকে বড় প্রমাণ স্কুল খুলেছে অন্ধ্রপ্রদেশে, সেখানে কিন্তু বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছে, তবে সংখ্যাটা কিন্তু খুব বড় নয়। প্রথম দিন যা ওদের হিসেবে 300 জন শিক্ষক, সেটা 1 লাখের মধ্যে, কত লক্ষ ছাত্রদের মধ্যে 160 জন, এরকম একটা হিসেব ওরা দিয়েছে। আবার আমি একটা কথা বলবো যে প্রত্যেকজনকে পরীক্ষা করিয়েছে কিনা আমি জানি না। পরীক্ষার সংখ্যার ব্যাপারে কিন্তু সরকারকে স্বচ্ছতা রাখতে হবে, সৎ হতে হবে। যে এতজন শিক্ষক এসছেন তাদের প্রত্যেকজনের পরীক্ষা কয়েকদিন বাদে করানো, ছাত্র এতজন আসছেন তাদের পরীক্ষা করানো, তাহলে কিন্তু আমরা চিত্রটা স্পষ্ট করতে পারবো। কারণ আমার যা নিজের ধারণা, যাদের উপসর্গ অন্ধ্রপ্রদেশে হয়েছে তাদের ক্ষেত্রে করানো হয়েছে, সেখানে তারা ধনাত্মক ফল দেখা গেছে। কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু একই অসুবিধা হবে। শুধু পশ্চিমবঙ্গ না, সমগ্র রাজ্যে, সমগ্র দেশে, সব রাজ্যে যেখানে যেখানে কিন্তু জনসমাগম হবে সেখানে এই ঘটনা ঘটবে। আমরা আমরা সিনেমা হল খুলে দিয়েছি, এখন আমরা যাচ্ছি, সেখানে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে ঠিকই, কিন্তু সেখান থেকে কতটা হবে সেটা আমি জানি না, কারণ একজন একটু মানে কম সংখ্যক মানুষকে নিয়ে শুরু হয়েছে। এবার বাকি আছে স্কুল, লোকাল। কিন্তু সব থেকে বড় উদাহরণ, যেটা আমাদের উদাহরণ সমেত আমাদেরকে একটু প্রমাণ দেবে, সেটা হচ্ছে লোকাল ট্রেন। এই লোকাল ট্রেন শুরু করার পর যদি আবার সংখ্যাটা বাড়তে থাকে, ঊর্ধ্বমুখী হয় লেখচিত্রটা, তাহলে কিন্তু স্কুলের ক্ষেত্রে আরেকবার সরকারকে ভাবতে হবে স্কুল খোলার ব্যাপারে। আমি জানি ছাত্ররা যে মন খারাপ, একটা নৈরাশ্যের মধ্যে আছে, তারা স্কুল এই বয়সে স্কুলে না যেতে পারলে বাড়ির মধ্যে কতক্ষণ তারা থাকতে পারবে? কারণ স্কুল তো জীবনের একটা অঙ্গ, পড়াশুনো তো জীবনের একটা অঙ্গ। শুধু পড়াশুনো বললে ভুল হবে, স্কুলটা একটা নানান লোকের একটা মিলন হওয়ার জায়গা, মিলিত হওয়ার জায়গা। তো সেই জায়গাগুলো থেকে তারা আজকে তারা উপেক্ষিত, তাদেরকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো একটা বাস্তব সমস্যা, সেই জন্যই তো হয়েছে। তো এই বাস্তব সমস্যাটা কিভাবে মেটানো যায় সেটা দেখা। স্কুল এই মুহূর্তে খোলাটা কিন্তু একটু বোধহয় ভুল হবে। লোকাল ট্রেনটা ক্ষেত্রেও যেরকম আমি বলছি, লোকাল ট্রেন চলুক, কিন্তু সামান্য কয়েকটা লোকাল ট্রেন চলুক, তা না হলে কিন্তু বেশি চালাতে গেলে কিন্তু আমরা কিন্তু বড় সমস্যায় আগামী দিন মানে সম্মুখীন হব।
তো এই সমস্যার সম্মুখীন যাতে আমরা না ডক্টর হই, বিশ্বাস, এখানে তাহলে তো সেই আরও জিনিস- একটা প্রসঙ্গে এসে যাচ্ছে যে কম সংখ্যক যদি লোকাল ট্রেন চলে তা ভিড় তো বেশি হবে। সেটাই কথাটা, ভিড়টা আপনাকে কিভাবে এড়ানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, তার মধ্যে মানুষকেও কিন্তু অনেকটা একদমই নিয়ন্ত্রিত মানুষ নিয়ন্ত্রণ যদি না নিজেকে করতে পারে, তাহলে কিন্তু আমরা বিপদে ঝাঁপিয়ে পড়ছি। একদম। সমুদ্রের মাঝখানে সন্তরণ না জেনে আমরা সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছি। একদমই তাই। এই জায়গাটা কিন্তু মানুষকে বুঝতে হবে। কেউ দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন? না। আমি যে প্রসঙ্গটায় আসতে চাইবো ডক্টর বিশ্বাস, আপনি লোকাল ট্রেনের কথা বলছেন, কিন্তু সামনে কালী পুজো, হাইকোর্ট একটা রায় দিয়েছে অবশ্যই দুর্গাপুজোর যে নিয়ম বিধি ছিল এবং স্বাস্থ্যবিধি ছিল সেই সব স্বাস্থ্যবিধি মেনে কালী পুজো হবে, কিন্তু সেই কালী পুজোতেও কি আপনি সিঁদুরে মেঘ দেখছেন? সময় অত্যন্ত কম, আমি একদম খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। আমি আবার বলছি, পুজোর প্রথম দুদিন যেভাবে মানুষ বেরোননি, কালী পুজোতে এবার নিশ্চয়ই আপনি মা কালীকে পুজো দিন, কিন্তু আবার বলছি জনসমাগম না করে। জনসমাগম হলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কোভিড আবার ছড়িয়ে যাবে এবং আরও বিপদ বাড়তে পারে। আজ এখানেই সময় শেষ, এবং ডক্টর বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে ভাগ দেওয়ার জন্য। টিভির ওপারে যারা বসে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। একটাই বার্তা দেওয়ার চেষ্টা করি আমরা এই অনুষ্ঠান থেকে, আপনি সতর্ক হন, আপনি ভালো থাকুন, তাহলে আপনার পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।